তো আপনারা জয়েন করে আছেন ব্যাচ নাম্বার 29। ব্যাচ নাম্বার 29 আমাদের ব্যাচ নাম্বার 28-এর যেটা এটার 13 নম্বর ক্লাস আগামীকালকে আছে, অর্থাৎ 12 নম্বর ক্লাস পর্যন্ত হয়েছে, 13 নম্বর ক্লাস আগামীকালকে আছে। আর ব্যাচ নাম্বার 29-এর আজকে হচ্ছে প্রথম ক্লাস। এই ব্যাচটা যদিও শুরু হওয়ার কথা ছিল 5 তারিখ থেকে, আমি অসুস্থতার কারণে অন্যান্য ব্যাচগুলোতেও ক্লাস অফ ছিল, সো এটাও স্টার্ট করতে পারিনি। তো যারা অনেক আগেই অ্যাডমিশন নিয়েছিল তারা অনেকটা মন খারাপ করেছিল যে স্যার ক্লাস নিচ্ছে না কেন। সো আমি সরি, অসুস্থতার কারণে আমি এখনও অসুস্থ, সো ফুললি সুস্থ না, তারপরও ভাবলাম যে আস্তে আস্তে শুরু করি, যেখানে অল্প অল্প করে আস্তে আস্তে স্লোলি যাওয়া যাবে। তো মেইন ফ্যাক্ট যেটা হচ্ছে যে আমরা আজকের ক্লাসে কেউ কোনো কথা বলবো না, সবাই শুধু শুনবো। এর পরবর্তী আগামীকালকের ক্লাস থেকে আমরা, অর্থাৎ দ্বিতীয় ক্লাস থেকে আমরা সবাই কথা বলবো, সবার মাইক্রোফোন এবং স্ক্রিন শেয়ারিং অপশন ওপেন থাকবে। তো মেইন যেটা কাহিনী সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা জানবো যে আসলে এই আমাদের যে 12টা ক্লাস হবে 29 নম্বর ব্যাচে, এই 12টা ক্লাসে আমরা কি কি শিখবো। আর এই 12টা ব্যাচে কী কী শিখবো এটা সবচেয়ে বড় জিনিস নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে সবার কাছে আমার একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে ব্যাচ 28 নম্বরে একজনের SMS দেখাবো। তো এই ধরনের চাওয়া থাকবে। ওনার নাম হচ্ছে মহিবুল্লাহ। উনি এই যে 1 থেকে শুরু করে 43টা নাকি 45টা কোশ্চেন করছে আমাকে, 42টা। সো এই রকম কোশ্চেন করতে হবে। কেন? যে আমি হয়তো এখানে কিছু টপিক লিখে রাখছি, এই টপিকগুলো আপনাদেরকে শেখাবো। এই টপিকগুলোর বাইরেও আপনার অনেক কোশ্চেন জাগবে, অনেক জানার বিষয় আছে। তো যেই জিনিসগুলো আপনার জানতে ইচ্ছে হবে, আপনাকে কি করতে হবে, এরকম সিরিয়ালি কোশ্চেন লিখে লিখে মেসেজ করতে হবে যে আমি এটা বুঝতে চাই, এটার কি আমাকে একটু বুঝাই বলেন। আমি সবার প্রশ্নের এই অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই জন্যই হচ্ছে এরকম একটা গ্রুপ তৈরি করা, যে 29 গ্রুপ 28 গ্রুপ, এই গ্রুপগুলো এই জন্যই তৈরি করা যে যাতে সবাই প্র্যাকটিস করতে পারে। যেমন এই গ্রুপটাতে কি করতেছে, ওনারা প্র্যাকটিস করতেছে যে কে কয়টা ট্রেড করলো, কয়টা উইন হইলো, কয়টা লস হইলো, হ্যাঁ। তারপরে হচ্ছে কার কি পরিস্থিতি বর্তমানে, একজনেরটা দেখে আর একজন শিখতেছে। সো এই জিনিসটা খুবই দরকার, এই জন্যই হচ্ছে গ্রুপ করা, আদারওয়াইজ গ্রুপের কোনো প্রয়োজন ছিল না। যেমন এই যে আরেকজন মেহেদি হাসান 1 2 3 4 5 6 6টা ট্রেড করছে, তার মধ্যে হচ্ছে একটা লস করছে। এই যেখানে ওর লিখে দিছে যে টোটাল ট্রেড হচ্ছে 12টা, উইন হচ্ছে 9টা, লস হচ্ছে 3টা। সো ভালো রেশিও। এই প্র্যাকটিসের জন্যই হচ্ছে এই গ্রুপ, আর অন্য কোনো কিছু না। এই যে প্র্যাকটিস করতেছে 1 2 3 4 5 6 7 8 9, 9টার মধ্যে সে এখানে একটা লস, এই যেখানে একটা লস। সো এই প্র্যাকটিসটার জন্যই হচ্ছে আপনাদের এই গ্রুপটা। তো গ্রুপটাতে SMS করা সবার জন্য ওপেন করে দিব আগামী ডেতে থেকে। আর আজকে আমরা শুধু আলোচনা করব যে এই ব্যাচে কি কি শেখা হবে, কি কি জানা যাবে, এবং এই টিচিং ফাইলে যা আছে সব কিছুই আপনাদের জন্য। তো অ্যাকচুয়ালি আমরা এই ব্যাচে কি কি শিখব, আমরা এই ব্যাচে অ্যাজ এ পারফেক্ট ট্রেডার হিসাবে, প্রফিটেবল ট্রেডার হিসাবে, একজন নিজেকে ট্রেডার পরিচয় দেওয়া একজন প্রফিটেবল ট্রেডার হিসাবে যা যা জানা দরকার তাইতেই শিখব। এখন যদি এমনি বলি তাহলে এটা কবিরাজি চিকিৎসা হয়ে গেল, যে এই তাবিজ দিলাম, হাতে বাঁধবা আর মনে মনে যা নিয়ত করবা তাই হবে, তাই না? এই জন্য একটু খুলে বলি। সেটা হচ্ছে যে সর্বপ্রথম যে আলোচনা হবে বেসিক ইনফো, অ্যাকাউন্ট ওপেনিং, রিকোয়ারমেন্ট ডিটেলস, এই জিনিসগুলো নিয়ে। যে অ্যাকচুয়ালি মার্কেটে ট্রেড করতে গেলে আমাদের কি কি লাগবে, কি কি রিকোয়ারমেন্ট, কি কি লাগবে। কম্পিউটার লাগবে, ইন্টারনেট লাগবে, তারপরে ভেরিফাইড আইপি অ্যাড্রেস লাগবে, রিয়েল আইপি, এবং আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তারপরে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে, বেসিক কিছু আইটি নলেজ থাকতে হবে, যে নলেজগুলো না থাকলে আসলেই শুধুমাত্র ওই মোবাইলে ঢুকে একটা অ্যাকাউন্ট খুললাম আর ট্রেড করলাম হয়ে গেল, এমনটা না। ব্যাপারটা এত সহজ হলে সবাই কোটিপতি হয়ে যাইতো, হ্যাঁ। তো ব্যাপারটা এমন না, সেক্ষেত্রে ওই কিছু হিডেন ইস্যু, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবং আমরা কোনো কিছু যখন ছোটোবেলায় আমরা পড়তে শিখি তখন কি হয়, আমরা রিডিং করতে জানি। কেমন করে রিডিং করি, যেমন এই যে একটা চার্ট চলতেছে রানিং, এই যে একটা চার্ট চলতেছে, তো এই চার্টটাকে আমরা রিডিং করব। কিভাবে রিডিং করব? সাপোজ এই মার্কেট তো ক্লোজ, তাই না? অ্যাসেট ক্লোজ, একটা নিউ মার্কেট ওপেন করি। সাপোজ ইউরো জেপিওই মার্কেটই ওপেন করলাম, আবার সিমিলার ইউরো জেপিওই মার্কেট আরেকটা ওপেন করি।
আজকে থোড়া থোড়া আলোচনা যেহেতু হবে, সো সেক্ষেত্রে অনেকের মাথার উপর দিয়ে যাবে, অনেকের কাছে বিরক্ত লাগবে। কি হচ্ছে আসলে? আচ্ছা, তো আমি আমার আমার স্পিকারটা একটু অফ করে দিই, তাহলে সুবিধা হবে যে আমি এই সাউন্ডগুলো শুনতে পাবো না, আমার বলতে বিঘ্ন ঘটবে না। তো আমাকে সবাই শুনতে পাচ্ছেন, কোনো সমস্যা নেই। শুনতে যদি না পান, আমার আর একটা মনিটরে আমি নিজেকে দেখতে পাচ্ছি, সো শুনতে না পেলে আমি এখান থেকে বুঝে ফেলবো, নো প্রবলেম। আচ্ছা, তো চলে গেলাম। আজকের আলোচনা যেহেতু থোড়া থোড়া এবং কি কি থাকবে ওই আলোচনার মেইন পটভূমিটুকু বলবো, সেক্ষেত্রে অনেকের মাথার উপর দিয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং যারা একদম নতুন ট্রেডার আছেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, যারা আবার পুরাতন ট্রেডার আছে তাদের কাছে মনে হবে এই জিনিসগুলো আমি জানি, সো এগুলোই বলতেছে কেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি যখন আপনাকে বৃহৎ কিছু শেখাতে যাব, সেই প্রথম লেভেল থেকে আপনাকে যদি আমি না বলে যাই, তাহলে আপনি আমার ভাষা বুঝবেন না, আমার বোঝানোর ভঙ্গিটা আপনার ভেতরে আসবে না। যখন আমার বোঝানোর ভঙ্গিটা আপনার ভেতরে চলে আসবে, তখন ওই গভীর ব্যাপারটা আপনি সহজে বুঝতে পারবেন। এই জন্য আমি একদম প্রাথমিক লেভেল থেকে বলে যাব। সো যারা এই সম্পর্কে মোটামুটি জানেন, তাদেরও ধৈর্য ধরে এটা বুঝতে হবে এবং এতটুকু মন মানসিকতা নিতে হবে যে হয়তোবা আমি এগুলো জানি, তো একটু যাচাই করে নেই যে এর বাইরে দুই একটা অক্ষর ওনার বেশি জানা আছে কিনা, অথবা এখান থেকে এক দুইটা কিছু নেয়ার আছে কিনা। ঠিক আছে, এরকম মন মানসিকতা নিয়ে বসতে হবে। আর যেহেতু অনেক রাত, সো আমরা বেশি টাইম কথা বলবো না। তো 5 সেকেন্ডের ক্যান্ডেল আমরা এখানে 1 মিনিট করে দিলাম, এবং এখান থেকে আমি আমার একটা ইন্ডিকেটর সেটআপকে আউট করে দিলাম। তো আমরা সিমিলার মার্কেট, এটাও হচ্ছে ইউরো জেপিওয়াই মার্কেট, এটাও ইউরো জেপিওয়াই মার্কেট, এবং আমরা যদি ক্যান্ডেল এখানেও 1 মিনিট করে দিই, তাহলে একটা খুব মজার জিনিস দেখতে পাবো যে কি দুইটা একই মার্কেট, তাই না? তিনটা রেড তারপরে গ্রিন, তিনটা রেড তারপরে গ্রিন, মানে একই মার্কেট চলতেছে। তো এই একই মার্কেটে আমরা 5 সেকেন্ডের ক্যান্ডেল করে দিচ্ছি, উপরেরটাকে 5 সেকেন্ডের ক্যান্ডেল করে দিলাম, আর নিচেরটাকে 1 মিনিটের ক্যান্ডেল করে দিলাম। তো 1 মিনিটের ক্যান্ডেল মানে হচ্ছে 1 মিনিট তথা 60 সেকেন্ড, 1 মিনিট তথা 60 সেকেন্ড। তো আমরা এই 1 মিনিটের একটা ক্যান্ডেল, যে ক্যান্ডেলটা বর্তমানে চলতেছে, এখানে আমি মার্ক করলাম, এই যে দেখেন উপরেও কিন্তু মার্ক হয়েছে। আবার সিমিলার আমি এই মার্কটাকে কপি করে আর একটা মার্ক করতেছি। তো এই একটা ক্যান্ডেল, যে রানিং ক্যান্ডেলটা চলতেছে, এটাকে আমি মার্ক করলাম। তো এই 1 মিনিটের একটা ক্যান্ডেল, 1 মিনিটের একটা ক্যান্ডেল সমান আমরা এখানে উপরে দেখতে পাবো কয়টা, 12টা ক্যান্ডেল। 12টা ক্যান্ডেল কেন? যে 5 12 60, একটা ক্যান্ডেল যদি 5 সেকেন্ডের হয়, তাহলে 12টা ক্যান্ডেলে হবে 5 12 60, অর্থাৎ 60 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আরও 3টে ক্যান্ডেল হবে। সো আমরা দেখতে পাচ্ছি এইখানে 1 মিনিটের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, 1 মিনিটের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, অথচ এইটার আন্ডারে, অর্থাৎ এর পিঠের ভিতরে, এর পেটের ভিতরে যে 12টা ক্যান্ডেল আছে, তার মধ্যে দুইটা রেড, তারপরে একটা গ্রিন, তারপরে একটা রেড, তারপরে ডোজি ডোজি ডোজি, তারপরে এসে একটা গ্রিন, তারপরে একটা রেড। এখন আমরা মার্কেটটাকে এখানে স্টপ করে দেব, স্টপ করে দিলাম। তার মানে আমরা যদি একটা ক্যান্ডেল 1 মিনিট দেখি, 1 মিনিটে দেখতেছি এটা একটা গ্রিন ক্যান্ডেল এবং মার্কেট আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে। আর এইটার আন্ডারেই এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই 12টা ক্যান্ডেল, অর্থাৎ এই 1 মিনিটের ক্যান্ডেল 5 সেকেন্ড করে ভাগ করলে এখানে 12টা ক্যান্ডেল। আমরা দেখতে পাচ্ছি যে 12টা ক্যান্ডেলই হচ্ছে এই ছোটো ছোটো ডোজি এই সেই মিলায়ে একটা রেঞ্জিং ওয়ে, এবং তারপরে একটা গ্রিন, তারপরে একটা বড় রেড। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্যান্ডেলই মার্কেট ইনডিসিশনে ছিল, শেষে যায় দুইটা হেলদি ক্যান্ডেল হয়েছে। অথচ 1 মিনিটে দেখতে গেলে এটা একটা গ্রিন ক্যান্ডেল, আর 5 সেকেন্ডে দেখতে গেলে রেড গ্রিন ডোজি মজি এই সেই বহুত ক্যান্ডেল, তাই না? আবার যদি আমরা এই রিসার্চটাকে আরেকটু কঠিন থেকে কঠিনতর করি, যেমন আমরা এই 5 সেকেন্ডের ক্যান্ডেলটাকে যদি আমরা 5 মিনিট বা 2 মিনিট করে দিই, আমরা 2 মিনিট করে দিলাম। তো 2 মিনিট করে দিলে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 মিনিটের ক্যান্ডেলে এই যে এই ক্যান্ডেলটা কত সুন্দর একটা গ্রিন 1 মিনিটের ক্যান্ডেল, আর যখন এটা 2 মিনিট, তার মানে একটা 2 মিনিটের ক্যান্ডেলের অর্ধেক, তো দেখতে পাচ্ছি এটা একটা ডোজি। এখন এই 2 মিনিটের ক্যান্ডেলটাকে যদি আমরা মার্ক করি উপরে, 2 মিনিটের ক্যান্ডেলের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি নিচে এটা হলো 2 মিনিট, এই যে 2 মিনিট, খেয়াল করেন মাউসের দিকে, 2 মিনিট, 2 মিনিটের ক্যান্ডেলটা কি ডোজি ক্যান্ডেল, আর এর ভিতরেই আছে কয়টা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল 1 মিনিটের করে, এই যে 1 মিনিট, একটা গ্রিন একটা রেড। তার মানে গ্রিনটাও যে সমান, রেডটাও ওই সমান।
2 মিনিটে মানে যখন আমরা 2 মিনিট 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, প্রথম ক্যান্ডেলটা দেখতেছি গ্রিন, পরে ক্যান্ডেলটা দেখতেছি রেড, এই দুইটা ক্যান্ডেল একই সমান, একই সাইজের, অর্থাৎ যে পরিমাণ রেড মানে সেলার আছে সেই পরিমাণ গ্রিন মানে বায়ার আছে। দুইটা মিলে যদি আমরা একখানি করি তাহলে দেখতে পাচ্ছি ডোজি, অর্থাৎ 100 টাকা বিক্রেতার, 100 টাকা ক্রেতার, সমান সমান কী হইল? 0, অর্থাৎ ইনডিসিশন। আমার কাছে কোনো কিছুই নেই, বেশিও নাই কমও নাই। আমি একজনের কাছ থেকে 100 টাকা রিসিভ করলাম, আর একজন আবার আমার কাছ থেকে 100 টাকা পায়, তাকে আমি 100 টাকা দিয়ে দিলাম, আমার পকেট খালি। অর্থাৎ আমার কাছে যদি কেউ না পাইতো, 100 টাকা আমি পাওয়ার পরে আমার মানি ব্যাগে 100 টাকা থাকতো, তখন কিন্তু এটা গ্রিন হয়ে যেত। আর যদি আমি কারো কাছ থেকে না পাইতাম, আমার পকেটে 100 টাকা ছিল, ওইটা কাউকে দিয়ে দিতাম, আমার পকেটটা খালি হয়ে যেত, এটা তখন রেড হয়ে যেত। কিন্তু যখন আমি 100 টাকা পাইলাম, আবার 100 টাকা দিয়ে দিলাম, তখন আমার পকেটে আগে যা ছিল তাই। অর্থাৎ আমি আগে যে ছন্নছাড়া ছিলাম ইনডিসিশন, সেই ছন্নছাড়া ইনডিসিশনেই থাকলাম। এইটাই হলো সেইটা, যে মার্কেট একই সময়ে 1 মিনিটে দেখতেছি যে একজন ক্রেতা একজন বিক্রেতা, কিন্তু দুইজনই সমান সমান, এই দুইজনকে একখানে করলে ইনডিসিশন। ক্লিয়ার? এইটাকে এখন আমরা 5 মিনিট করি। এখন আমরা 5 মিনিটের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এইখানকার একটা 5 মিনিটের ক্যান্ডেলের আন্ডারে কি আছে এটা আমরা বুঝবো। তো এই যে এই ক্যান্ডেলটাকে আমরা মার্ক করছি 1 2, এই যে এই ক্যান্ডেলটাকে মার্ক করছি। এই 5 মিনিটের এই ক্যান্ডেলের আন্ডারে ক্যান্ডেল আছে কয়টা? 5টা। 1 মিনিটের ক্যান্ডেল কয়টা আছে? 5টা। 1 2 3 4 5। এখন আমরা দেখতে পাচ্ছি এই 5টা ক্যান্ডেলের মধ্যে 3টা ক্যান্ডেল রেড, 2টা ক্যান্ডেল গ্রিন। সাইজ যদি আমরা একখানে করি, যেমন এই ক্যান্ডেলটার নিচে যদি আমরা এই ক্যান্ডেলটাকে দেই রেডটাকে, তার নিচে যদি এইটাকে দিই, তা 3টা রেড ক্যান্ডেল মিলে যত বড় হবে, 2টা গ্রিন মিলে তার চেয়ে ছোটো হবে। অর্থাৎ এখানে ক্রেতা মানে গ্রিনের শক্তি কম আর রেডের শক্তি বেশি, বিক্রেতার শক্তি বেশি। এই 5টা ক্যান্ডেল মিলে আমরা বুঝতে পারতেছি। আর এই 5টা মিলে যখন একটা ক্যান্ডেল, তখন দেখতেছি হ্যাঁ আসলেই ঘটনা ঠিক, এই 5টা ক্যান্ডেলের মধ্যে গ্রিনটা হইলো নাই, শুধুমাত্র রেড আছে। তার মানে হচ্ছে যে এইটার সাইজ আর এই গ্রিনটার সাইজ যদি সিমিলার আমরা ধরি, তাহলে এইটার সাথে এইটা মাইনাস প্লাস সমান সমান, আর এইটার থেকে এইটা অনেকটা ছোট। তার মানে এটার অর্ধেক পর্যন্ত গেলে বাকি অর্ধেকটা থাকে, এই যে বাকি অর্ধেকটা এখানে। ক্লিয়ার? একদম সহজভাবে বোঝার চেষ্টা করলাম। তাহলে 5 সেকেন্ড থেকে 1 মিনিট দেখলাম, 1 মিনিট থেকে 2 মিনিট দেখলাম, এবার 1 মিনিট থেকে 5 মিনিট দেখলাম। এখন যদি আমরা সিমিলারভাবে এভাবে দেখতে চাই, আরও দেখতে পারি। সো এই যে একটা রিডিং করার ক্ষমতা, এই রিডিং করার ক্ষমতাটা আমরা কোথা থেকে পাইলাম? এই রিডিং করার ক্ষমতাটা জাস্ট এটা একটা বুঝ, মনের একটা বুঝ, আর অন্য কোনো কিছু না। এটা জাস্ট একটা এক্সপিরিয়েন্স। এই যে কথাগুলো আমি বললাম, এইটা লিখে বোঝানো পসিবল না, অক্ষর দিয়ে বোঝানো পসিবল না। মনে করেন আমার স্টোমাসে ব্যথা হচ্ছে, আমার শরীরের ভিতরে স্টোমাসে ব্যথা হচ্ছে। আপনি একজন ডক্টর, আমি যদি আপনাকে বলি যে ডক্টর, মানে আমি যদি আপনাকে একটা চিঠি লিখি যে ডক্টর আমার স্টোমাসের মধ্যে ব্যথা হচ্ছে, এই যদি এই অক্ষর দিয়ে কি আমার ব্যথাটা আদৌ বোঝানো পসিবল? পসিবল না। অক্ষর দিয়ে ব্যথা বোঝানো পসিবল হবে না, অর্থাৎ অনুভূতি বোঝানো পসিবল না। চিঠি দিয়ে কিছু মেসেজ দেওয়া পসিবল, SMS দিয়ে কিছু কথা বলা পসিবল, বাট আবেগ বা অনুভূতি বোঝানো পসিবল না। সো এই জিনিসটা কিভাবে হয়, কিভাবে জাগ্রত হয়? মনে করেন আপনার সামনে আপনার ছোটো বোনটা কান্না করতেছে। এখন আপনি জানেন না সে কী কারণে কান্না করতেছে, বাট সে এমনই আকুল হয়ে কান্না করতেছে, আপনি তার চোখের দিকে তাকাইলে আপনি জানেন না সে কী কারণে কান্না করতেছে, কিন্তু আপনার চোখে পানি চলে আসবে। আবার 4-5 জন সবাই হাসতেছে, তো আপনি যদি ওই সময় ওই জায়গায় চলে যান, তো প্রথমত আপনি ইতস্তত হবেন যে আমাকে দেখে হাসতেছে। যখন দেখবেন যে না আপনাকে দেখে হাসতেছে না, ওনা কোনো একটা টপিক নিয়ে বা কোনো একটা কারণে হাসতেছে, আপনি টপিকটা জানেন না, কিন্তু তাদের অনুভূতি দেখে ওই সময় আপনারও হাসি পাবে। তো এইটা কিন্তু আবার ওই লিখে প্রকাশ করা পসিবল না। সো এগুলা লজিক বা ফর্মুলা থেকে আসে না, এই জিনিসগুলো আসে অভিজ্ঞতা থেকে। আর এই অভিজ্ঞতাটা কিভাবে আসে, এই যে আমি একটুখানি বুঝায় বলার চেষ্টা করলাম। এখানে আপনি যত পার্সেন্টই বুঝেন না কেন আমার কথা থেকে, কিন্তু এই যে আপনি দেখলেন, এই ঘটনাটা আপনাকে পুনরায় ঘটাইতে হবে। পুনরায় ঘটাইতে হবে বলতে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনাকে ঠিক এইভাবে মার্কেট ওপেন করতে হবে, ওপেন করে করে এইভাবে বোঝার চেষ্টা করতে হবে। আপনি থিঙ্কিং করবেন আচ্ছা ঠিক আছে 5 মিনিটের ক্যান্ডেল, এইটা একটা গ্রিন ক্যান্ডেল, এইটাকে আমরা রিসার্চ করব। রিসার্চ করার জন্য আমরা 5 মিনিটের এই ক্যান্ডেলটাকে মার্ক করলাম। মার্ক করার পরে আমরা দেখব 1 মিনিটের 5 মিনিটের ক্যান্ডেলটা কোন জায়গায় আছে। তো এই 1 মিনিটের বললে এইটার আন্ডারে এই 5টা ক্যান্ডেল আছে। এই যে দেখেন উপরের দাড়িটাকে যদি আমরা একটু সরাই, তাহলে নিচের দাড়িটাও সরতেছে। তার মানে 1 2 3 4 5। তো এখানে দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল দুইটা গ্রিন ছোট ছোট ডোজি, দুইটা গ্রিন যখন ছোট ছোট ডোজি, আর বাকি
তিনটা হচ্ছে গ্রিন বড় বড়। তো এই দুইটা ডজি রেড, দুইটা ডজি মিলে এই একটার সমান হয়, আর বাকি কিন্তু এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল দুইটা থাকে। তার মানে এখানে কি থাকে, প্রচুর পরিমাণে ক্রেতা আছে, বিক্রেতা অল্প, এটা দিয়ে অশ্লীল হয়ে গেছে। দেখেন এখানে প্রচুর পরিমাণে ক্রেতা, গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমরা তার আগের ক্যান্ডেলটা দেখব, সেম কাহিনী বুঝতে পাবো এইভাবে। জাস্ট এটা একটা রিডিংয়ের ওয়ে বললাম, এটা কোনো লজিক থেকে আপনি শিখতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং আমি আপনাকে বলে দিব বা আপনার সিনিয়র পার্সন আপনাকে বলে দিবে, বলে দেওয়ার পরে আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। ক্যান্ডেল রিডিংয়ের জন্য যে শুধু এতটুকুই ব্যাপারটা তা না। ক্যান্ডেল রিডিং করার জন্য আমরা কি করি, আমরা বিভিন্ন ধরনের ক্যান্ডেলের ক্যারেক্টার সম্পর্কে জানি। তো বিভিন্ন ধরনের ক্যান্ডেলের ক্যারেক্টার সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমরা ছোটোবেলায় যখন পড়াশোনাটা প্রথম শিখি, আমি সবাইকে আর একটা কথা বলে দিই আগে ভাগেই, সেটা হচ্ছে যে অনেকেই যেটা থিঙ্কিং করে যে কোনো একটা সিগনাল নিয়ে কিংবা কোনো একটা স্ট্র্যাটেজি পাইছে বা ইউটিউবে দেখে শিখছে বা বড় ভাই ব্রাদার দিছে, ওইটা নিয়ে তারপরে ইনভেস্ট করে, যে না $10 ইনভেস্ট করে দেখি কি হয়। তারপরে এটা লস করে ফেলে, পুনরায় আবার চিন্তা ভাবনা করে যে না এগুলো আর করবোই না, তারপরে আবার কোনো একটা জায়গা থেকে মজা পায়, আবার $10 বা $20 ইনভেস্ট করে করে এটা আবার লস করে। কিন্তু ওই চক্র থেকে কখনো বেরিয়ে হতে পারে না, যে আমি এখানে বারবার আসতেছি আর লস করতেছি, আমি আর এখানে আসি না, অথবা আমি আগে ভালোভাবে শিখি, এটা কিন্তু আমরা থিঙ্ক করি না। আমরা বারবার আমাদের ওই রকম আবেগ ভাষে আর ইনভেস্ট করি আর লস করি, ইনভেস্ট করি লস করি। এইটা না করে আমি সবাইকে যেটা বলবো, আপনি থিঙ্কিং করেন যে এই কাজটা যদি আমার ভালোই লাগে, যদি ওর প্রতি আমার আবেগ চলেই আসছে, তাহলে আমি এটাকে ভালোভাবে শিখবো। কতদিন শিখবো, আগামী 1 মাস 2 মাস বা 3 মাস একটা মানে ধরে নিতে হবে প্ল্যান, যে আমি আগামী 1 মাস 2 মাস বা 3 মাস শিখবো। শেখার পরে যখন আমি পারফেক্ট হয়ে যাব, তখন এই $10 করে ইনভেস্ট করতেছিলাম এটা আমি করবো না, না করে এই একবারে $30 বা $40 ইনভেস্ট করবো। করার পরে আমার শেখাটাকে আমি কাজে লাগাই, তখন কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন। বাট 90% পিপল বলতেছে আমার কাছে টাকা নেই, তো $10 ইনভেস্ট করে দেখি। আমার কাছে টাকা নেই, আমি এখন শিখবো না, তারপরে আমার তো মানে শেখার দিকে কোনো কিছুই নেই। সো মেইন জিনিসটা হলো আগের স্টেপ ফলো করে আস্তে আস্তে আগান, দেখবেন যে আপনি সাকসেস হতে পারবেন। শুধুমাত্র ভুল ডিসিশনের কারণে মানুষ এটা করতে পারে না। আচ্ছা, আমরা এখানে ছোট্ট একটা জিনিস দেখি, এগুলো আমরা ডিটেলস পরবর্তীতে আলোচনা করব, আজকে প্রাথমিক আলোচনা শুধু করে যাচ্ছি। নাম্বার অফ বার, ক্যান্ডেলস্টিক নেম, বুলিশ বিয়ারিশ মোমেন্টাম, আর হচ্ছে হট ইট লাইক লুক, অর্থাৎ এটা দেখতে কেমন, এটার নেচার কি, আর হচ্ছে যে নেম কি, নাম্বার অফ বার কত নাম্বার বার। তো এইটা হচ্ছে একটা বারের জন্য, হ্যাঁ। আর এটার নেম কি, সাপোজ এই যে ক্যান্ডেলটা, এটার নেম হচ্ছে স্পিনিং টপ। এটার নেম যদি স্পিনিং টপ হয়, তাহলে দেখতে কেমন, এরকম। এখন বুলিশ আর বিয়ারিশ বলতে কী বোঝানো হয়েছে, বুলিশ মানে হচ্ছে উপরে যায়, আর বিয়ারিশ মানে হচ্ছে নিচে আসে। তাহলে এইটার নেচার কি, অর্থাৎ ওর ক্যারেক্টার কি, ও মার্কেটে কখন আসে, ও আসলে ও কি শো করে, অর্থাৎ ওই মাঠে আর্মি নামে কখন, ও যে যখন কিনা পুলিশ আর কন্ট্রোল করতে পারতেছে না, তাই না। আবার পুলিশ আসে কখন, মারামারি হইতেছে, সাধারণ মানুষ থামতেছেই না, পুলিশ আসে। ফায়ার সার্ভিস কখন আসে, যখন আগুন লাগছে ভালো মাত্রায় তখন আসে, আর ছোটো মোটো আগুন হইলে মানুষ বালতি দিয়ে পানি দিয়ে নিভে ফেলে, তাই না। তার মানে এই যে একজনের আগমনে কিন্তু একটা ক্যারেক্টারের পরিবর্তন আমরা বুঝতে পারি, যে ফায়ার সার্ভিস আসছে মানে কোথাও আগুন লাগছে, ফায়ার সার্ভিস সিগন্যাল দিচ্ছে আর যাচ্ছে মানে কোথাও আগুন লাগছে, সেভেন নিভাইতে যাচ্ছে। সো আপনার এই মার্কেটের মধ্যে স্পিনিং টপ, ডজি, মারুভুজু বা এ যখন আসে, সে কি কারণে আসে, সে একটা কি ক্যারেক্টার শো করে, এটা আপনার মুখস্থ থাকতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার এই মার্কেটে এখানে একটা ইয়ে হয়েছে, এখানে একটা স্পিনিং টপ হয়েছে, তাহলে এটা মার্কেটে কী হবে। তো সরি, তো স্পিনিং টপ বলতেছে, স্পিনিং টপ মার্কেটে আসলে মার্কেট নিউট্রাল থাকে, অর্থাৎ নয় নিচে নয় উপরে। ডোজি আসলে মার্কেট নিউট্রাল থাকে, মানে সে আমাদেরকে বলে দেয় মার্কেট এখন নিউট্রাল, উপরেও যাবে না নিচেও যাবে না, মার্কেট ইনডিসিশনে আছে। হোয়াইট মারুভুজু যদি আসে, তাহলে সে বলে মার্কেট বুলিশ বা বাই, উপরের দিকে নিয়ে যাবে। রেড মারুভুজু আসলে মার্কেট নিচের দিকে নিয়ে যাবে, তাই না। দেখেন রিয়েল মার্কেট যেই দুইটা স্ক্রিনকে ক্লোজ করে দিচ্ছি বড় দেখানোর জন্য। তো আমরা দেখতে পাই এখানে যে স্প্রিং টপ কই আছে, দেখি তো, এই যে স্প্রিং টপ, স্প্রিং টপ, তাই না। স্প্রিং টপ
এই যে দেখেন স্প্রিং টপ, এটাও স্প্রিং টপ, এই যে স্প্রিং টপ। তার মানে কি মার্কেটটা এখানেও যেখানে ছিল এখানেও লেভেল ওইখানেই আছে, নিচে যায়নি। এটা কি, এটা কি রেড মারুভুজু, মানে কি মার্কেট নিচে আসবে, বিয়ারিশ মুভমেন্ট। তো দেখেন এখান থেকে কিন্তু এটার পরে মার্কেট ঠিকই নিচের দিকে আসছে, এটার পরে মার্কেট ঠিকই নিচের দিকে আসছে। আবার দেখেন এখানে কি হয়েছে, স্পিনিং টপ হয়েছে, মার্কেট দেখেন সোজা এদিকে যাচ্ছে, দেখেন এই যে ডাউনটা একদম সোজা, এই যে উপরটা একদম সোজা, অর্থাৎ এইটুকুর মধ্যেই যাচ্ছে। এখানেও এইখানে 4টা ক্যান্ডেল মিলে নিচে এত দূর নিয়ে আসলো, আর এখানে 1 2 3 4 5 6 এই যে 7টা ক্যান্ডেল মিলে এই 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 সোজা এরিয়ার মধ্যেই থাকলো, অর্থাৎ রেঞ্জিং, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, রেঞ্জিং বা সাইডওয়েজ। তাহলে আমরা বুঝে ফেললাম যে ক্যারেক্টারের কারণে ক্যান্ডেলের আগমন কি কারণে ঘটতেছে এবং ওই ক্যান্ডেলের আগমনে কি ঘটনা ঘটতেছে সেটা আমরা এই ক্যান্ডেলটা দেখলে খুব ভালোভাবে বুঝে দিতে পারি। এখন টোটালি এরকম কতগুলো ক্যান্ডেলের ক্যারেক্টার মাথায় রাখা উচিত অ্যাজ এ সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য। এই যে একটা বই আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে বই একটা দেখতে পাচ্ছি, বইটাতে পেজ আছে 95 পেজ। এই বইটা অনেকে টাকা পয়সা দিয়ে কিনে, গুগলে সার্চ করলে ফ্রি পাবেন, ওইখানে অনেকেই আপলোড করে রাখছে ডাউনলোড করার জন্য, অথবা আমি তো ফ্রি দিয়ে দেবো, সেক্ষেত্রে খোঁজাখুঁজির দরকার নেই, যার কাছে আছে তা তো গুড। তো এইখানে প্রায় 145টা ক্যান্ডেল, এই যে প্যাটার্ন 1 প্যাটার্ন 2 বলে 1 2 3 4 বলে প্রায় 145টা ক্যান্ডেল নিয়ে আলোচনা আছে। যদি কারো এরকম মনে হয় যে আমি শিখবো, তাহলে আপনি এই বইটা বাসায় বসে বসে পড়েন, আপনার কোনো কোর্স করতে হবে না, ট্রেনিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এইটা যদি পড়েন, শেষ করতে পারেন, অনলি 95টা পেজ, দিনে একটা করে পেজ পড়েন 95 দিন, 2টা করে পেজ পড়েন 45 দিন বা 50 দিন লাগবে, এই তো 45 দিন বা 50 দিন মানে 1.5 মাস লাগবে বইটা পড়তে। যদি ধৈর্য থাকে, যদি মনে শিক্ষা অর্জন করার চেষ্টা থাকে, পেয়ে যাবেন, সাকসেস হয়ে যাবেন। হ্যাঁ, এর মধ্যে আপনার কিছু কোশ্চেন জাগবে, কোশ্চেন জাগবে, সেই সময় কোশ্চেনটাকে কোনো একটা সিনিয়র পার্সনকে করেন, হ্যাঁ যে কোনো একজনকে করেন, সে আপনাকে বলে দিবে। তো এটা সম্ভবত 13 নম্বর পেজ, ডোজি, হ্যাঁ 13 নম্বর পেজ। তো আমরা আগের যে শিটটা, আগের শিটটাতে দেখলাম এখানে ডোজি, তাই না, এই যে ডোজি, আর এর কি মার্কেটে যখন আসে তখন কি হয়, মার্কেট নিউট্রাল থাকে, অর্থাৎ মার্কেট উপরেও যায় না নিচেও যায় না, মানে ইনডিসিশন। আর এই বাংলা বই আমাদেরকে কি বলতেছে, আমরা যদি বাংলা বইতে আসি, এই যে ডোজি, এই ক্যান্ডেলটা কি, যখন কোনো ট্রেডার ওপেনিং, যখন কোনো ট্রেডের ওপেনিং প্রাইস ক্লোজিং প্রাইস এক হয়ে যায়, অর্থাৎ যেখানে ওপেন হয়েছে সেখানেই ক্লোজ হয়েছে, তখন একটা ক্যান্ডেলের যে গাঠনিক গ্রুপ আসে ওইটাকে বলে ডোজি ক্যান্ডেলস্টিক। তারপরে কি লিখছে, যখন ট্রেডিং মার্কেটে বায়ার এবং সেলারের আস্থাহীনতা সৃষ্টি হয় তখনই ডোজি ক্যান্ডেলস্টিক গঠিত হয়। মার্কেটে ভিন্ন ভিন্ন পরিস্থিতির কারণে অনেক রূপে ডোজি গঠিত হয়, তার নিচের রূপে দেখানো হলো 1 2 3 4, এই যে 1 2 3 4। তার মানে এই ধরনের ডোজি যদি আসে সেটা মার্কেটকে নিউট্রাল করে। আর আমি এই ধরনের বইগুলো থেকে পড়ে পড়ে, অভিজ্ঞতার উপরে বই থেকে পড়ে, বিভিন্ন ভাই ব্রাদারের কাছ থেকে শিখে শিখে নোটগুলোকে তৈরি করছি সংক্ষেপে মনে রাখার জন্য। যে অত বড় বই 145টা পেজ খুঁজে বের করা পসিবল না। সো আমি যেন এই ডোজির ক্যারেক্টারটা একবারে মুখস্থ করতে পারি, স্পিনিং টপের ক্যারেক্টারটা একবারে মুখস্থ করতে পারি, এই জন্য আমি এই নোটটা তৈরি করছি যে ক্যান্ডেলের এবিসিডি হচ্ছে এইটা। অর্থাৎ আমি যদি এবিসিডি যখন জানি, এবিসিডির আচরণ জানি, তখন আমি একটা সেন্টেন্স পড়তে পারি বা একটা শব্দ পড়তে পারি। সো আমাকে আগে এটা জানতে হবে। তো প্রথমত আমরা কি করি, এবিসিডি শিখি, অথবা স্বরে স্বরে শিখি, তারপরে শব্দ গঠন করা শিখি, তারপরে বাক্য গঠন করা শিখি, তাই না। তো প্রথমত হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলের ক্যারেক্টারগুলো আমরা জানবো, এই যে সিঙ্গেল। তারপরের পেজে আমরা ডাবল ক্যান্ডেলের ব্যবহার জানবো, এই যে ডাবল, দুইটা ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে আমরা ট্রিপল ক্যান্ডেলের ব্যবহারগুলো জানবো। তাহলে এই যে তিনটা ক্যান্ডেল, তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম তিনটা, এটা হলো ব্ল্যাক, মানে 3 ব্ল্যাক ক্রেউ, এটা যদি আসে তাহলে কী হয়, মার্কেট সেল হয়, মার্কেট সেলে যায়। 3 ব্ল্যাক ক্রেউ কোথায়, এই যে 3 ব্ল্যাক ক্রেউ, মার্কেট সেল ডিরেকশনে আছে, 3 ব্ল্যাক ক্রেউ মার্কেট সেল ডিসিশনে আছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে কয়টা আছে, এইখানে খুব বেশি হলেও 30টা ক্যান্ডেল আছে, এর বাইরে নেই, 30টা, অনলি 30টা ক্যান্ডেল আছে। এখন শুধুমাত্র এই 30টা ক্যান্ডেলকে কেন আমি নিয়ে এসেছি, এই 30টা ক্যান্ডেল জানলেই এনাফ। 145টা ক্যান্ডেল মাথায় রেখে কখনোই পসিবল না, 45টা ক্যান্ডেলের ক্যারেক্টার মাথায় রাখা, মুখস্থ রাখা ইম্পসিবল। সো যে কয়টা না হলেই নয়, ওই কয়টা এখানে নোট করা আছে, ঠিক আছে।
আচ্ছা, সো এই নোটগুলোকে দিয়ে দিব এবং আমি এটা যখন প্রথম ক্লাসটা নিব, যে সাপোজ এই ক্লাসটা ক্যান্ডেল রিডিং, তখন এই ক্যান্ডেল রিডিংয়ের যত ধরনের ফর্মুলা আছে, ক্যান্ডেল রিডিংয়ের স্ট্র্যাটেজি আছে, ক্যান্ডেল রিডিংয়ের ফর্মুলা আছে, ক্যান্ডেল রিডিংয়ের লজিক আছে, সবগুলো নিয়ে আলোচনা করব। সিমিলার আবার টাইম রিডিংয়ের ম্যাটার আছে, ক্যান্ডেলকে যেমন রিডিং করলাম, এখানে টাইম রিডিংয়ের একটা ম্যাটার আছে, যে একটা ট্রেড কখন পারচেস টাইম শুরু হয়, কখন শেষ হয়, কোন জায়গায় পারচেস নিলে কি ঘটনা ঘটে, এর অনেক ম্যাটার আছে। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। পজিশন রিডিং, অর্থাৎ একটা পজিশন, ট্রেডের একটা পজিশন কোথায় ওপেন করতে হবে, এন্ট্রি পজিশন কোন জায়গায় হবে। সাপোজ মনে করেন এমন একটা স্ট্র্যাটেজি আছে, সাপোজ যে কোনো একটা স্ট্র্যাটেজি নিয়ে একটা উদাহরণ দেখাই, যে সহজ একটা দিয়ে দেখাই, সহজ একটা স্ট্র্যাটেজি দেখানোর জন্য খুঁজতে খুঁজতে কঠিন করে ফেলতেছি। আচ্ছা, সাপোজ এইটা একটা স্ট্র্যাটেজি, হ্যাঁ, ডার্ক ক্লাউড কভার। তো এখানে কি হয়, যে এখানে যদি বুলিশ ইনগালফিং হয়, তো তারপরে মার্কেট রিট্রেসমেন্ট করে কি হবে, আপের দিকে যাবে। তো এখানে তাহলে আমার মেইন এন্ট্রি পয়েন্ট কোনটা, মানে আমাকে পজিশন নিতে হবে কোনটা, এটা তো আমার জানতে হবে, তাই না? তো এই পজিশনের জন্য আপনাকে আবার পজিশন রিডিং জানতে হবে। সো পজিশন রিডিং যখন আপনি জেনে যাবেন, তখন আপনার জন্য ম্যাটারগুলো আরও ইজি হয়ে যাবে। আচ্ছা, যেমন সাপোজ আমি আপনাকে মনে করেন এই ইন্ডিকেটরের সেটআপটা দিয়ে দিলাম, বলে দিলাম যে এই যে 5 মিনিটের জন্য মার্কেট এখানে আপে নিতে হবে, এই 5 মিনিটের জন্য এখানে ডাউনে নিতে হবে, একবার দেখাই দিলাম। এখন আপনি এটা নিয়ে যখন বসবেন, মানে দেখবেন যখন, তখন মনে হবে বাহ, অনেক সুন্দর, ফ্যান্টাস্টিক একটা জিনিস, এবং এটা আসলেও ওয়ার্কেবল। কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন, যখন নিজে ট্রেড প্লেস করতে যাবেন, তখন দেখবেন যে হাজারটা কোশ্চেনের সম্মুখীন হবেন, এবং তখন মনে হবে যে এটা ঠিকই আসছে যে 5 মিনিটের জন্য ডাউন ট্রেড, 5 মিনিটের জন্য ডাউন ট্রেড, আমি এখানে নিতে গেলে এই লস হচ্ছে, কেন লস হচ্ছে, এই যে আপনি কিন্তু তখন ধাঁধার মধ্যে পড়ে যাবেন। সো এইখানে পজিশন রিডিংয়ের অনেক বড় একটা ফ্যাক্ট আছে, এবং প্রতিটা স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনার এটা জানতে হবে যে এইটাকে ব্যবহার করতে গেলে আমার লজিক কী কী। যেমন নারী নির্যাতনের মামলার জন্য এক ধরনের লজিক থাকে না, মানে আইন থাকে না, আবার হচ্ছে যে অপহরণের মামলার কিন্তু আর একটা আইন থাকে। তো আপনি যখন এই আইনের ধারাগুলো জানেন না, তখন আপনি কীভাবে মামলা করবেন? তো উকিলের কাছে আপনি যান, উকিল আপনাকে বলে দেয় যে আপনি এই ধারায় মামলাটা করেন, বা ঠিক আছে এমন করে মামলাটা ঠুকে দিব যে এইখান থেকে আসামি বের হতেই পারবে না, হ্যাঁ, এমন করে বলে না। তো ব্যাপারটা হচ্ছে আপনাকে এই লজিক কটা জানতে হবে, যে আমি যে স্ট্র্যাটেজিটা শিখলাম, এই স্ট্র্যাটেজির কি কি লজিক মিলে গেলে আমি প্লেস করব, আর কি কি লজিক না মিললে এটা আমার স্ট্র্যাটেজি নয়, এই জিনিসটা আমার জানতে হবে। যখন আমি জানবো এটা, তখন আমি খুব সহজেই ধরতে পারবো এবং বুঝতে পারবো। হায়ার অ্যান্ড লোয়ার পজিশনিং, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এসএনআর ধরে কি লজিকগুলো, সেটা জানতে হবে। ক্যান্ডেলের অ্যালগোরিদম, ম্যাজিক ভিএমডাব্লিউ, মিরর সেটআপ বা ম্যাজিক ভিএমডাব্লিউ, এই জিনিসগুলা আমি প্রতিটা বেসিক খুব ইম্পর্টেন্সের সাথে বলি, কিন্তু ছেলেপেলেগুলো যা করে ওরা শুনতে চায় না, মনে করে যে এগুলা মনে হয় আসলে বেকার ফাও পেশাল, বা এত কিছু করার দরকার কি, এরকমটা মনে করে। হ্যাঁ, তো একটা উদাহরণস্বরূপ যে কোনো একটা মার্কেটকে আমরা ওপেন করতেছি, সাপোজ এটা একটা মার্কেট আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি দেখি মার্কেট সবসময় কি করে, মার্কেট সবসময় একটা মিরর ক্রিয়েট করে আর যায়। হ্যাঁ, আর একটু ছোটো করে নিই, আবার বেশি ছোটো করলে বোঝা যাবে না। সাপোজ এই জায়গাটা, এখানে কত মিনিট, 30 মিনিটের একটা টাইম ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। 30 মিনিট আমরা দেখব যে এই 30 মিনিট মার্কেট কিভাবে পেছনের দিকে তাকায় সামনের দিকে গেছে। মানুষ কিন্তু অতীত ভুলে না। আপনারা যারা এসএনআর ড্রয়িং করা অলরেডি জানেন, তারা খুব সহজেই বুঝতে পারবেন। এখান থেকে এসএনআরটা শুরু হয়েছে, 1, দ্বিতীয়, তারপরে ছোটো ছোটোগুলো বাদ দিলাম, তৃতীয় লেভেল। দেখেন মার্কেট এখান থেকে যাওয়ার পরে যেখানে টাচ করছে, এখান থেকে যখন ব্যাক করছে করে নিচের লেভেলে আসছে, আবার উপরের লেভেলে গেছে, নিচের লেভেলে আসছে, হ্যাঁ, আবার উপরের লেভেলে গেছে। দেখেন এই লেভেলটাকে কিন্তু সে রেসপেক্ট করছে। আবার নিচে যখন আসছে, এখানে যেমন একবার রেসপেক্ট করছে, এখানে একবার রেসপেক্ট করছে,
আবার ব্রেক করে যখন উপরে গেছে দেখেন এইটাকে কিন্তু ব্রেক করেনি, রেসপেক্ট করছে। পুনরায় যখন আবার নিচের দিকে আসতেছিল এটাকেই রেসপেক্ট করছে, নিচে আসেনি, এখান থেকে রেসপেক্ট করে আবার উপরে গেছে। সো এবার যদি আমরা দেখার চেষ্টা করি, আপ ট্রেড, মার্কেট উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে নামতেছে। যখন নামতেছে মার্কেটের টার্গেট হচ্ছে এদিকে যে পরিমাণ ক্রেতা নিয়ে গেছে, এখন এদিকে সেই পরিমাণ বিক্রেতা এসে তার এই গ্যাপটাকে ফিল আপ করবে। যেমন এই রেড এসে এই মার্কেটকে ফিল আপ করছে, পরের রেড এসে পরের গ্রিন, এই গ্রিনটাকেই ফিল আপ করছে, এই গ্রিনের আরও অর্ধেক আছে, সো আবার রেড আসছে সেইটাকে ফিল আপ করছে। এবার এই বাকি গ্রিনটাকে ফিল আপ করার জন্য আবার রেড আসবে, এই গ্রিনটাকে ফিল আপ করার জন্য আবার রেড আসবে, এটাকে ফিল আপ করার জন্য আবার রেড আসছে। এবার মার্কেট এদিকে ফিল আপ করবে, এইটাকে ফিল আপ করার জন্য গ্রিন আসছে, পরের এটাকে ফিল আপ করার জন্য গ্রিন আসছে, পরের এটাকে ফিল আপ করার জন্য গ্রিন আসছে, ফিল আপ করে ফেলছে। আবার এই গ্রিনকে, এই যে এই দিক থেকে মার্কেটটা যে উঠছে এটাকে ফিল আপ করার জন্য আবার এই দিক দিয়ে এরকম রেড আসছে, ঠিক আছে। আবার এই দিক দিয়ে যেভাবে নামছে এইভাবে উঠতেছে, এইটাকে ফিল আপ করতেছে, এটাকে ফিল আপ করতেছে, এটাকে ফিল আপ করতেছে। অর্থাৎ এই পাশটা দেখে মার্কেট এই দিকে কী হবে সেটা ফর্ম করতেছে। মার্কেট যে জায়গায় ছিল ওইখান থেকে যেখানে গেছে পুনরায় আবার ব্যাগ এখানে করছে, সব জিগজাগ করে করে ঘুরে ফিরে কিন্তু ওইখানে আসছে এবং ওইখান থেকে ঘুরে আবার সেই আগের এই জায়গায় কিন্তু আসতেছে। সো এগুলো মিরর সেট আপ, এগুলোকে বলে মিরর সেট আপ বা ভিএমডাব্লিউ ডিরেকশন। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, যখন ক্লাসে যাব তখন আমরা ডিটেলস কথা বলবো, আজকে প্রাথমিকভাবে ধারণা দিচ্ছি। ওই আমার ইয়াটার নাম হচ্ছে ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নাম দেওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশে যদি কখনো এটাকে সরকার মূল্যায়ন করে তাহলে ফরেক্স ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি খোলার আমার খুব শখ আছে, এজন্য আমি আগেভাগেই এটাকে ফরেক্স ইউনিভার্সিটি হিসাবে চালাচ্ছি। তো অনেকেই ছেলেপেলে মেসেজ করে, ভাইয়া ফরেক্স ইউনিভার্সিটি নাম দিয়েছেন কিন্তু এখানে সব বাইনারি, ফরেক্সের কোনো কিছুই নাই, আর বাইনারিতে কোনো ট্রেড না। তো আমি বলি জি হ্যাঁ ভাইয়া, সরি আমার ভুল হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এমন যে ফরেক্স আর বাইনারির মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। যারা ফরেক্স এবং বাইনারিকে আলাদা বলে তারা হয়তোবা আল্লাহর অন্য কোনো ক্ষমতা তাদের কাছে আছে বা তারা অনেক কিছু জানে বলে বলে, বাট আমার মন থেকে মনে হয় যে ফরেক্স আর বাইনারির মধ্যে আমার লজিকে কোনো পার্থক্য নাই। আর দুই নম্বর হইলো যে দুইটা একই জিনিস, যারা পারে না তারা আলাদা করে, মানে যখন আর কুলায় উঠতে পারতেছে না, লজিকে যুক্তিতে কুলায় উঠতে পারতেছে না, তখন বলতেছে ফরেক্স হইলে পাইতাম, বাইনারি এই জন্য পাইতেছি না। ফরেক্স আর বাইনারির মধ্যে কেন পার্থক্য নাই সেটা আমি বলি। সবার প্রথমেতে একজন ট্রেডার হওয়ার সময় সবার প্রথমে আপনার জানতে হবে আমি কে, অর্থাৎ আমি কি টাইপের ট্রেডার, আমি যে মার্কেটে আসছি আমি এখানে কিসের জন্য আসছি। একটা বাজারের মধ্যে সবজি বিক্রেতা থাকে, মাংস বিক্রেতা থাকে, মাছ বিক্রেতা থাকে, সিমিলার আবার ভিন্ন ভিন্ন টাইপের ক্রেতাও থাকে। সব ক্রেতা এসে একই জিনিস কিনে না, কেউ এসে মাছ কিনে কেউ মাংস কিনে, কিন্তু এরকম কোনো নিয়ম রুটিন থাকে না যে কেউ এসে মাছ কিনে তারপরে মাংস কিনবে তারপরে আলু কিনে চলে যাবে। সবার নিয়ম এটাই, এমনটা কিন্তু না যে যার যেটা প্রয়োজন সে সেটা কিনে নিয়ে যায়। কেউ 500 টাকার বাজার করে, কেউ 30 টাকার বাজার করে, উদাহরণটা বুঝবেন খুব সহজেই। এবং বিক্রেতারাও এরকম হয়, খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা, এর মধ্যে আবার বিনা পুঁজির ব্যবসাও থাকে, অর্থাৎ পকেট মার থাকে। আপনাকে বুঝতে হবে আমি মার্কেটে, অর্থাৎ এটা তো আমাদের মার্কেট, আমি মার্কেটে আসছি, আমি কি পকেটমার নাকি পাইকারি বিক্রেতা বা পাইকারি ক্রেতা নাকি খুচরা বিক্রেতা নাকি খুচরা ক্রেতা, আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে। অন্য কে কী করতেছে নাথিং এলস, ওটা দেখার বিষয় না আপনার, আপনি কি করতেছেন সেটা দেখার বিষয় আপনার। আপনি মার্কেটে কি করতে আসছেন, আপনি কি ডে ট্রেডিং করার জন্য আসছেন নাকি পজিশন ট্রেডিং করার জন্য আসছেন নাকি হচ্ছে আপনি স্কাল্পিং করার জন্য আসছেন নাকি পকেট মারার জন্য আসছেন, কোনটা? এখানেও এইসব করার জায়গা আছে। তো ট্রেডার অ্যাকচুয়ালি অনেক ধরনের হয়, তার মধ্যে মেইন হলো 4 প্রকারের। একটা হলো পজিশনাল ট্রেডার, একটা হলো স্কাল্পার, একটা হলো ডে ট্রেডার, আর একটা হলো সুইং ট্রেডার। তো কে কি? যে হলো পজিশনাল ট্রেডার সে আসলে কি করে, তার জন্য স্ট্র্যাটেজি কী, আর ওই স্ট্র্যাটেজিটা অর্থাৎ একজন বড় পাইকারি বিক্রেতার যে স্ট্র্যাটেজি, সে বলে যদি তুমি একবারে 20 কেজি নাও আলু আমার কাছ থেকে তাহলে তোমার পার কেজি পড়বে 10 টাকা করে, আর যদি তুমি 1 কেজি আলু নাও তাহলে তোমার 1 কেজি আলুর দাম পড়বে 15 টাকা। দুইজনের জন্য দুইটা লজিক হয়ে যায় না? তো আপনার বুঝতে হবে যে আমি কোন লজিকের আন্ডারে, সেটা আপনাকে আগে বুঝতে হবে। মার্কেটটা সবার জন্যই। তো আমরা একটু দেখে আসি, এইটা হচ্ছে এইটা আমরা এখন কোথায় আছি, আমরা আসি হলো ট্রেডিং ভিউতে। ট্রেডিং ভিউতে এসে আমরা এখান থেকে ফরেক্সে চলে যাচ্ছি। যে সাপোজ আমরা ইউআর
সরি, আমি বেশি সময় কথা বলবো না, আমি এখনও অসুস্থ, তো কাশি পাচ্ছে বারবার, কথা বললেই অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। তো ইউরো জেপিওয়াই, যে কোনো একটা মার্কেটকে আমরা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে মার্কেট একটা রেঞ্জিং মার্কেট, জিগজ্যাগ, চারটা রেড ক্যান্ডেল, সরি 3টা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন, রেড, 2টা গ্রিন। হ্যাঁ, এইবার আমরা চলে যাচ্ছি কোটেক্সে, মানে বাইনারিতে আসলাম আর কি। পোলাপাইন যেটা বলে যে এইখান বাইনারি আর ওইখান হইল ফরেক্স, তো বাইনারিতে আসলাম। ইউরো জেপিআই ওপেন করলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যান্ডেল 3টা রেড, একটা গ্রিন, একটা রেড, 2টা গ্রিন, তারপর একটা রেড হচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছি যে 3টা রেড, একটা গ্রিন, একটা রেড, তারপরে 3টা গ্রিন, অর্থাৎ এইখানকার ক্যান্ডেল সিমিলার। আমরা যদি এখানে আসি ইউরো জেপিওয়াই, এখানেও এসে দেখব রিয়েল মার্কেটে এই সেম 3টা রেড, গ্রিন, রেড, গ্রিন, 2টা গ্রিন হয়ে তারপরে একটা রেড হচ্ছে, এই যে 2টা গ্রিন হয়ে তারপরে একটা রেড হচ্ছে, এই যে কোটেক্সের ইউরো জেপিওয়াই, এই যে 2টা গ্রিন হয়ে তারপরে একটা রেড হচ্ছে। অর্থাৎ তাহলে আমি বাইনারিতেও যে ক্যান্ডেল দেখি, ফরেক্সেও সে ক্যান্ডেল দেখি। বাইনারির সার্ভার যেটা, ফরেক্সের সার্ভারও ওটাই। রিয়েল মার্কেট সবার জন্য একটাই। আপনি বাইনারিও করতে পারেন, ফরেক্সও করতে পারেন। আপনি কি টাইপের ট্রেডার সেটার উপরে বেস করে আপনি ঢুকে ট্রেড করবেন। আর যখন আপনি ওটিসি মার্কেটে ট্রেড করেন, সাপোজ এই ওটিসি মার্কেট, এই যে দেখেন ইউএসডি পিকেআর, এই যে জিপিবি জেপিওয়াই, এগুলো হলো ওটিসি মার্কেট। তো এটা হলো কি, জিবিপি জেপিওয়াই ওটিসি মার্কেট। রেড ক্যান্ডেল নামতেছে 1 2 3 4 5টা। এখন আমরা ফরেক্সে যে ওটিসি মার্কেট খুঁজি তো পাই কি না, জিবিপি কি দেখলাম, জিপিবি জেপিওয়াই ওটিসি। তো জিবিপি জেপিওয়াই, এখানে কিন্তু ওটিসি বলতে কোনো জিনিস নেই। তো এই যে কি ওপেন করলাম, এখন দেখেন এটার ক্যান্ডেল ইউরো জেপি, এটা হলো রিয়েল মার্কেট। ইউরো জিবিবি জেপিওয়াই, অর্থাৎ ব্রিটিশ পাউন্ড অ্যান্ড জাপানিজ ইয়ান। কি হইতেছে এখানে, 2টা গ্রিন, তারপরে 2টা রেড, তারপরে একটা গ্রিন হচ্ছে। আর ওটিসি কি দেখাইতেছে, সবই রেড হয়ে একটা গ্রিন হচ্ছে। কোনো মিল আছে? মিল নেই। তাহলে এই দুই মার্কেট দুই জায়গায় দুই রকম কেন? এটা হলো ওটিসি মার্কেট আর এটা হলো রিয়েল মার্কেট। আর আমরা যখন রিয়েল মার্কেট ওপেন করছিলাম দুই জায়গায় একই, তখন একই দেখছিলাম। এখন তাইলে এই কথাটা কারা বলে যে দুইটার মধ্যে পার্থক্য আছে, এই আছে সেই আছে? যে হইল হাদারাম, যে কিনা গভীরের কোনো নিগুড় তথ্য জানেই না, সে এই কথাগুলো বলে। আচ্ছা, এবার তাহলে আমরা বুঝলাম যে ওটিসি মার্কেটটা কি জিনিস। ওটিসি মার্কেটটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মার্কেট। ওভার দ্য কাউন্টার মার্কেট হচ্ছে যে যখন রিয়েল মার্কেট অফ, অর্থাৎ ব্যাংকের হস্তক্ষেপ ছাড়াই তারা নিজেরাই বায়ার এবং সেলার মিলে বাই সেল করতেছে, এটা হলো ওটিসি মার্কেট, ওভার দ্য কাউন্টার মার্কেট। যেখানে আপনার লস হইলেও এটাকে ধরার কেউ নেই, আর প্রফিট হইলেও ধরার কেউ নাই, মধ্যস্থকারী কেউ নাই, জামিনদার কেউ নাই। আর রিয়েল মার্কেটে জামিনদার আছে। এইবার মার্কেট একটাই বুঝলাম, ওটিসি মার্কেট বাদ দিলে রিয়েল মার্কেট ওই ফরেক্স আর বাইনারি একই। এইবার তাহলে আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি যে তারপরেও বাইনারি কেন, ডিজিটাল কেন, ফরেক্স কেন? বাইনারি ডিজিটাল কোথায়? এই যে আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো যে কি অপশন ট্রেডিং, এখানে কি বলছে, বাইনারি ডিজিটাল। খুব এই জিনিসগুলো যদি কেউ না জানে, ভাই কোনো একটা কাজ যদি আপনি করেন, এটা নিগুড়ভাবে যদি আপনি তথ্যগুলো উন্মোচন না করেন, না জানেন, তো সারা জীবন ভাষা কথা বলতে হবে, আর লস করে তারপরে হলো বাস খেয়ে চলে যেতে হবে। ইউরো জেপিওয়াই রিয়েল মার্কেট বাইনারি, ইউরো জেপিওয়াই দুইটা মার্কেট ওপেন করছি, বাইনারি আর এটা হলো ডিজিটাল। ইউরো জেপিওয়াই ডিজিটাল, ইউরো জেপিওয়াই বাইনারি। বাইনারিতে ক্লিক করছি, ক্যান্ডেল কি 4টা গ্রিন। ডিজিটালে ক্লিক করছি, 4টা গ্রিন। একই তো ভাই, দুইটাই একই, তাই না? এইবার আমরা বোঝার চেষ্টা করি, এবার মার্জিনালটা ওপেন করি। এই যে মার্জিনে এসে আবার ইউরো জেপিওয়াইকে ওপেন করবো আমরা, ইউআর জেপিওয়াই, বাইনারি ডিজিটাল ফরেক্স।
ইউরো জেপিওয়াই ক্যান্ডেল 1 মিনিট, এখানে ক্যান্ডেল 1 মিনিট, এখানে ক্যান্ডেল 1 মিনিট। তিনটা ইউরো জেপিওয়াই, তিনটা মার্কেটই, একটা হলো ফরেক্স, একটা ডিজিটাল, একটা বাইনারি। বাইনারিতে ক্যান্ডেল কি? 4টাই গ্রিন। ডিজিটালে ক্যান্ডেল কি? 4টাই গ্রিন। ফরেক্সে ক্যান্ডেল কি? 4টাই গ্রিন, একই ক্যান্ডেল। ফরেক্সে এখানে অপশন কি? কোয়ান্টিটি, পিপস ভ্যালু, মার্জিন, লিভারেজ, টেক প্রফিট, স্টপ লস, মার্কেট, বাই, সেল, স্প্রেড। ডিজিটালে অপশন কি আছে? অ্যামাউন্ট, এক্সপাইরেশন, প্রফিট পার্সেন্টেজ, হায়ার লোয়ার। বাইনারিতে কি আছে? অ্যামাউন্ট, এক্সপাইরেশন, প্রফিট পার্সেন্টেজ, হায়ার লোয়ার। তার মানে এই বাইনারি এবং ডিজিটালের মধ্যে মোটামুটি মিল আছে। ফরেক্সটা হচ্ছে পুরোটাই ভিন্ন জিনিস, কিন্তু মার্কেট একটাই, ক্যান্ডেল একটাই, মার্কেট একটাই। এবার হইল যে তাহলে এই বাইনারি কেন হইল আর ফরেক্স কেন হইল? এইটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে ট্রেডার কত ধরনের হয়, অর্থাৎ আমি একজন ট্রেডার, আপনি একজন ট্রেডার, আমরা কত প্রকার। এক নম্বর হচ্ছে পজিশনাল ট্রেডার, তার কোটি কোটি টাকা আছে, সে কিভাবে মার্কেট থেকে উপার্জন করে? সে খুব ভালো অ্যানালাইসিস বুঝে, অ্যানালাইসিস বোঝার কারণে সে কী করে? সে পজিশন নিয়ে ট্রেড করে। সাপোজ মনে করেন সে কী করে, এরকম করে একটা মার্কেট পেছনে 6 মাস, 1 বছর বা 2 বছর রিসার্চ করে। রিসার্চ করার পরে সে দেখে যে গত 6 মাস ধরে মার্কেট কী হয়েছে, আগে নিচে আসছে, তারপর উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসে উপরে গেছে, মানে পরবর্তীতে আবার 1, 2, 3, 4, 5 মাস পরে মার্কেট আগে যেখানে ছিল ওইখানেই চলে গেছে। ঠিক আছে, তো রিসার্চ করে দেখলো যে ঘটনাটা হলো এই যে ওই আলুর সিজন যখন থাকে তখন 10 টাকা কেজি, আবার যখন সিজন থাকে না তখন 50 টাকা কেজি। তার মানে পরের বছর আমি যদি স্টক করি তো এরকম একটা সিজন আসবে, তখন কিন্তু আমি 10 টাকায় কিনে এই 5 মাস স্টক করার পরে 50 টাকা কেজিতে বিক্রি করতে পারবো। তো ও হলো এই টাইপের, যে আমার যদি পচে যায় আলু, তারপরও লস হইলে আর কয় টাকা হবে হোক, আমার তো টাকার অভাব নেই। আর 2 নম্বর হইলো দাম যদি নাও ভাসে তো আমার মূল টাকাটা উঠে আসলেই হইলো, মানে আমি 50 টাকা যদি সেল করি 10 টাকায় কিনে, তো 40 টাকা প্রফিট হবে। তো সেখানে আমার 40 টাকার প্রফিট দরকার নেই, আমি যদি তখন 10 টাকাও বেচতে পারি তারপরও আমার চলবে, সমস্যা নেই। এরকম একটা থিঙ্কিং করে এরকম বড় ইনভেস্টর কি করে, যে সে একটা পজিশন নিয়ে ট্রেড করে, যে আচ্ছা আজকে মার্কেট এইখানে আছে, নো ইস্যু, আমি এখানে 2 কোটি টাকা ইনভেস্ট করে দিলাম, আগামী 1 মাস, 2 মাস, 3 মাস যাক আর 6 মাস যাক, আমার মার্কেট এই লেভেলে আসবেই, এই লেভেলে যখন আসবে তখন আমি প্রফিট নেব, তার আগে আমি প্রফিট নেব না। এখন ইতিমধ্যে মার্কেট নিচে যাইতে পারে, কদ্দূর যায় যাক, ওর মতো যাক, কদ্দূর নিচে যায় যাক, একটা সময় যখন এখানে আসবে তখন ঠিকই ও এই 2 কোটি টাকা ইনভেস্ট করে এখানে আরও 2 কোটি টাকা প্রফিট নিয়ে নেবে। এ হলো পজিশনাল ট্রেডার, ঠান্ডা মাথার খুনি, বিশাল বড় বড় ট্রেডার, যে যাকে আপনি আমি চিনি না। আচ্ছা, তারপরে কি হইলো, যারা কিনা ডে ট্রেডার। ডে ট্রেডার কী করে? সে গত 3 দিনকে রিসার্চ করে অথবা গত 7 দিনকে রিসার্চ করে, 7 দিনকে রিসার্চ করে দেখে 7 দিনে মার্কেটের পজিশন কি ছিল, করার পরে দেখে যে সকালে যেখানে ছিল মার্কেট কি সন্ধ্যা হতে হতে পুনরায় ওইখানে ফিরে আসে। যদি এরকম হয় যে হ্যাঁ গত 3 দিনে এরকম দেখছি যে সকালে যেখানে ওপেন হয়েছে সন্ধ্যায় আবার ঠিক ওইখানেই ফিরে আসছে মার্কেট, তখন সে কী করে? ওই ডে ট্রেড করে, সকালবেলা ট্রেড করে দেয় আর বিকালবেলা সে ট্রেডটা ক্লোজ করে। এরা হলো ডে ট্রেডার, অর্থাৎ সকাল আর বিকাল নিয়ে ট্রেড করে। যারা সুইং ট্রেডার, ওরা মার্কেটের মুভমেন্টের, মার্কেটের ফ্লায়ারের উপরে বেস করে ট্রেড করে, মার্কেট কীভাবে ফ্লাই করতেছে এটার উপরে মুভমেন্ট করে ট্রেড করে। স্কাল্পার যারা, এরা হলো পকেটমার, নয় পাইকারি বিক্রেতা নয় খুচরা বিক্রেতা, ওরা হলো পকেটমার। সেই পকেটমার হলো কে? আমি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি সকালবেলা ভদ্র বেশে বাজারে ঢুকি, বাজারে ঢুকে পকেট মারি, বিনা পুঁজির ব্যবসা। যাই হোক, এটা ফান করে বললাম। মজার ব্যাপার যেটা হইতেছে, স্কাল্পার হচ্ছে তারা যাদের কাছে $10, $20, $100 আছে, তারা কি করে? মার্কেটে ঢুকে, ঢোকার পরে দেখা যায় যে একজনের, আমি গাজীপুরে থাকতাম এক সময়, হ্যাঁ, ওইখানে একটা ভাষা ছিল ব্যক্তি কেনা, ব্যক্তি মানে, ব্যক্তি মানে হলো সবগুলো কেনা। তো একটা দোকানদারের যখন সব বিক্রি হয়ে যায়, শেষ আর অল্প একটু আছে, 2-3 কেজি আছে, তখন সে আর বলে যে এইটা কে নিবে, নাও, 1 কেজির দামে যা আছে সব নিয়ে যাও। হ্যাঁ, তো অনেক চালাক মানুষ আছে যে যায় ওইখানে ঘোরাফেরা করে ওই ব্যক্তি কেনার জন্য। হ্যাঁ, তো এই স্কাল্পার হচ্ছে এই ব্যক্তি পার্টি। কী করে? সে মার্কেটে ঘোরাঘুরি করে,
মার্কেটে ঘোরাঘুরি করতেছে আর দেখতেছে, যখনই দেখতেছে এরকম একটা ঘটনা ঘটছে যে মার্কেট একটা জিগজ্যাগ করে নিচে ছিল উপরে আসছে, আবার নিচে ছিল উপরে গেছে, আবার নিচে গেছে, তো এখানে লেভেল 2 হয়ে গেছে, তার মানে আবার মার্কেট নিচে আসবে। এখানে সে ঘসাং করে কি হয়, 1 কেজির দরে 3 কেজি কিনে নেয়, নিয়ে এখানে এসে প্রফিট নিয়ে নেয়। ওই $10 ইনভেস্ট করে সে কি করে, সে আরও $10 নিয়ে বের হয়ে যায়। কেমন, যে এই যে $10 যদি আমি এখানে ইনভেস্ট করে দেই, তাহলে আমি প্রফিট পাবো কত পার্সেন্ট, 83% প্রফিট পাবো। 83% অর্থাৎ $8.3 প্রফিট পাবো। $10 ইনভেস্ট করে $8 প্রফিট পাবো, এটা নিয়ে আমি চলে যাব। আর ফরেক্স যে আল্লাহর বান্দা আছে, সে যদি এরকম করে ইনভেস্ট করে, তো মনে করেন যে তার হবে কত, ওই লিভারেজের উপরে বেস করে। মনে করেন $10 যদি সে ইনভেস্ট করে, একটা ট্রেড ক্লোজ করলে খুব বেশি হলো থেকে $1 থেকে $1.5, অর্থাৎ $1 থেকে $1.75 পাবে। হ্যাঁ, এটা হলো ফরেক্স। আর ফরেক্সের সুবিধাটা যেটা হলো, সে হলো ঠান্ডা মাথার খুনি, আর বাইনারি হলো গরম মাথার খুনি। খুন করে পালাইতে হবে, ঠান্ডা মাথার খুনি ওই খুন করে ওইখানে একটা চা খাবে, এই হলো কাহিনী, আর অন্য কোনো কিছু না। সো মার্কেটে ফরেক্স আর বাইনারির মধ্যে কোনো পার্থক্য নেই, মার্কেট যা তাই, পার্থক্য হলো ট্রেডারের মধ্যে, আপনি কোন টাইপের ট্রেডার। তো বাঙালি এইটা বোঝার চেষ্টা করে না, ওইটা না বুঝে বাঙালি কি বলে, ওই যে অন্যের ঘাড়ে দোষ চাপায়, মানে অন্যের জীবনে যদি খারাপ কোনো মুহূর্ত আসে, সে যদি বিপদে পড়ে, তাহলে ওইটা তার কর্মের ফল, বলে শালা খারাপ কাজ করছে, ও কর্মের ফল ভোগ করতেছে। আর নিজে যদি এরকম কোনো বিপদে পড়ে, তখন বলে এটা আমার ভাগ্যের দোষ, আমার ভাগ্যটাই খারাপ। সো ব্যাপারটা হচ্ছে এটা, শিখতে চায় না, বুঝতে চায় না, কিন্তু আরেকজনের ঘাড়ে দোষ দেয়। যখন সে পারবে না, তখন বলবে টিচার আমাকে বুঝাইতে পারেনি। বাবা, তোমার মাথায় ওইটা রিসিভ করার ক্ষমতা নেই, তোমার মাথায় যে অ্যান্টেনা আছে, এই অ্যান্টেনা ওই ফ্রিকোয়েন্সি ধরতেই পারেনি, এটা বুঝতে হবে, তাহলে সে শিখতে পারবে। আচ্ছা, একটা আলোচনা অনেক দূর চলে গেছে, অনেকক্ষণ কথা বলে ফেলছি। তো পরবর্তীতে যেটা হচ্ছে ইন্ডিকেটরের ব্যাপারটা, আমরা মার্কেটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম যে মার্কেট অ্যাকচুয়ালি, মার্কেটের কোনো দোষ নেই, দোষ আমাদের, আমরাই এটাকে এইভাবে মুভমেন্ট করে, এইভাবে ঘটনা ঘটে, এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা হবে। ইন্ডিকেটরের কাহিনী, ইন্ডিকেটরের কাহিনী কি, যখনই এরকম কেউ আপনার একটা সেট দেখবে, এরকম একটা সেট দেখবে যে এইরকম একটা ইন্ডিকেটর দেখাচ্ছে, বা মনে করেন যে এরকম একটা ইন্ডিকেটর দেখাচ্ছে যে, বা আমি বলে দিচ্ছি আপনাকে যে ক্লাউড উপরে আছে, মার্কেট নিচে আছে, আপনি ডাউন ট্রেড করেন, বা হচ্ছে যে স্প্যান বা সেনকু উপরে আছে, আপনি ডাউন ট্রেড করেন, বা SMA EMA বিভিন্ন ধরনের সেট আপ যেগুলো থাকে আর কি। যেমন যদি একটা টেমপ্লেট সেট করি, বুঝতে সুবিধা হবে। সাপোজ এটা সেট করে দিলাম, যে আমি আপনাকে বলে দিলাম যে এরকম একটা জায়গা আপনি যখনই দেখবেন যে এখানে আপনার গ্রিন, রেড এবং পার্পল ক্রস হয়ে গেছে, তো আপনি এখানে ডাউন ট্রেড করে দিবেন, আপনি এখানে 100% উইন হবেন। আবার আপের ক্ষেত্রে যখন আমি আপনাকে মনে করেন দেখাই দিয়ে দিলাম, এরকম আপের ক্ষেত্রে আপ আপ আপ, এই যে আপের ক্ষেত্রে এই যে ক্রসিং হয়েছে, ঠিক আছে, ওই জায়গাটা হয়নি, এই যে ক্রসিং, ঠিক আছে, এই যে ক্রসিং হয়েছে একসাথে, সব কটা একই জায়গায় ক্রসিং হয়েছে, আপনি এখানে আপডেট করেন, আপনি উইন হয়ে যাবেন। তো হ্যাঁ, এইরকমটা বলে দেওয়া হয় কখন, যখন একটা স্টুডেন্ট নাদান, একদম প্রাথমিক পর্যায়ের, একদম নাদান, সে কিছু জানে না, তো তাকে যদি আমি বুঝাইতে যাই যে এই পার্পলটা হচ্ছে SMA 100, তারপরে হচ্ছে এই রেডটা হচ্ছে SMA 10, অর্থাৎ আর এই গ্রিনটা হলো SMA 5, SMA মানে হচ্ছে স্মুথ মুভিং অ্যাভারেজ, তারপরে SMA, তারপরে হলো যে এই SMAটা এইভাবে কাজ করে, এটার পেছনে লজিক এই এত কিছু বোঝাইতে গেলে তার মাথা কিন্তু ভেজাল হয়ে যাবে। তো তাকে কি করতে হবে, তাকে প্রথমত আগে বলে দিতে হবে, দেখো এত কিছু থিঙ্কিং করার দরকার নেই, তুমি যখনই এরকম দেখবা তখন তুমি একটা ডাউন ট্রেড করে দিবা ডেমোতে, তারপরে তুমি, তখন সে মজা পাই যাবে, সে আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করবে। তো দেখবে যে এরকম ক্রসিং হয়ে গেছে, ডাউন ট্রেড করছি স্যার, তারপরও লস হয়েছে, স্যার এখানে ক্রসিং হয়েছে করছি, তারপরে এখানে ভুল হয়েছে, সে তখন কোশ্চেন করা শুরু করবে। হ্যাঁ, তখন তাকে বলতে হবে যে হ্যাঁ এইবার বুঝো, তোমাকে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝতে হবে, তারপরে কি হলো, এরকম ক্রসিং হওয়ার পরেও কেন ট্রেড নেওয়া যাবে না, এই লজিক কয়টা তোমার বুঝতে হবে। এরকম বুঝতে বুঝতে দেখা যাবে যে 5 দিন 10 দিন 15 দিন পরে সে কখন সে 1000টা লজিক মুখস্থ করে ফেলছে, তার মাথায় ঢুকে গেছে, সে নিজেই জানবে না, কিন্তু সে সাকসেসর হয়ে গেছে। এটা হচ্ছে শেখানোর একটা কৌশল। এখন কিছু মানে উগ্রবাদী পিপল আছে, যারা এসে একে বলবে কি, ও আচ্ছা আচ্ছা উনি তো ইন্ডিকেটর শেখাবে। ইন্ডিকেটর না, ইন্ডিকেটর দিয়ে ট্রেড করে কেউ কখনো সাকসেস হতে পারে না। আরে গর্দভ, তোমাকে তো এটা বুঝতে হবে যে ইন্ডিকেটরের পিছনে ভ্যালু আছে, ইন্ডিকেটরের পিছনে লজিক আছে, সেই লজিকের বাহ্যিক রূপটা হচ্ছে ইন্ডিকেটর। ইন্ডিকেটর নট এ ইন্ডিকেশন, ইন্ডিকেটর হচ্ছে একটা লজিকের বাহ্যিক রূপ।
এটা আপনাকে বুঝতে হবে। তো কি হবে তাহলে এই লজিকটাকে শিখতে হলে আপনাকে তখন পরবর্তী আলোচনাগুলোকে বুঝতে হবে। এখন ইন্ডিকেটর কি করে, অ্যাজ এ ডক্টর হিসেবে একজন ডক্টর যখন আপনার মনে করেন জ্বর হয়েছে, তো আপনার কি করবে, আপনার কপালে হাত দিয়ে বলতেছে হ্যাঁ আপনার তো জ্বর হয়েছে, নার্স একটু দেখেন তো থার্মোমিটার দিয়ে জ্বরটা কত ডিগ্রি। ও তো হাত দিয়ে বুঝতে পারবে না যে ওর হলো যে 102 ডিগ্রি হয়েছে বা 3 ডিগ্রি হয়েছে। তো এই জ্বরের মাত্রা বুঝতে হলে একটা যন্ত্র লাগবে না, একটা ইন্ডিকেটর লাগবে না। আপনার যদি আপনি যদি প্রেশার দেখতে চান যে আমার ঘাড় ব্যথা করতেছে, আমার মাথা ঘোরাচ্ছে, তো আমি কি হাত দিয়ে ধরেই বুঝতে পারবো যে আপনি প্রেশার আপনার এখন 180 উঠছে? তো কি করতে হবে, যে আমাকে স্ট্যাটোস্কোপ লাগাইতে হবে, স্ট্যাটোস্কোপে আমি মান দেখবো যে কত আসছে, হ্যাঁ এত আসছে, ঠিক আছে আপনার প্রেশার হাই, এবার মেডিসিন দেন। তার মানে কি ডক্টর চিকিৎসাটা জানে, বাট সে ভ্যালুকে রিয়েলাইজ করার জন্য সে একটা মেশিন ইউজ করে, ইন্ডিকেটার ইউজ করে, দিস লাইক, এটাই হচ্ছে সেই ইন্ডিকেটর। সো আপনাকে এটা বুঝতে হলে এটা ইউজ করা শিখতে হবে, এটা জানতে হবে। সো এগুলো হলো শেখার বা আপনাকে পিউরিফাই করার ওয়ে। এখন আমরা লজিকে যাই। সাপোজ থিঙ্ক করেন, এখানে আমরা একটা সেটআপ দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল আর একটা রেড ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের এদিকে আপারে একটু বড় আছে রেডটা, আবার এদিকে একটু রেডটা বড় আছে। এই দুইটা যদি একখানে হয়, একখানে পাশাপাশি আসে মার্কেটে, তাহলে এটার নাম হলো বিয়ারিশ ইঙ্গালফিং। ইঙ্গাল মানে হচ্ছে গিলে ফেলা, অর্থাৎ গ্রিনটাকে রেড গিলে ফেলছে। তো বিয়ারিশকে যদি এরকম এই বুলিশকে বিয়ারিশ গিলে ফেলে, তাহলে বুঝতে হবে কি যে এখানে যে পরিমাণ ক্রেতা ছিল, ক্রেতাকে বিক্রেতা অলমোস্ট খেয়ে ফেলছে। তো এখানে ক্রেতার শক্তি বেড়ে গেছে, মার্কেট ডাউনে আসবে। লজিক এই যে এরকম, মার্কেট উপরে উঠতে উঠতে ক্রেতাকে বিক্রেতা খেয়ে ফেলছে, মার্কেট ডাউনে আসবে। তাহলে কি হবে, যে যখনই আপনি বিয়ারিশ ইঙ্গালফিং দেখবেন তখন আপনি এখানে ট্রেড করে দিবেন ডাউন ট্রেড। কখন এখানে বিয়ারিশ ইঙ্গালফিং আসলে আপনি ট্রেড করবেন, একটা মার্কেট একটা ঊর্ধ্বগতিতে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছিল, আপ ট্রেন্ডের দিকে যেতে যেতে একটা সময় যায় এরকম ঘটনা ঘটেছে, তখন করবেন। এখন আমরা যদি এই জায়গাটাতে দেখি, বোঝার চেষ্টা করি, দেখেন তো এটা একটা বিয়ারিশ ইঙ্গালফিং কিনা। তো হ্যাঁ এটা একটা বিয়ারিশ ইঙ্গালফিং। তাহলে বিয়ারিশ ইঙ্গালফিংয়ের লজিক আমরা জানি যে বিয়ারিশ ইঙ্গালফিংয়ের নেচার হচ্ছে যদি মার্কেটে আসে তাহলে মার্কেট ডাউনে যাবে। তো মার্কেট ডাউনে যাচ্ছে, লজিক ওয়ান, পারফেক্ট। তারপরে কি হইলো, আমরা বলে দিছি যে রেড এবং এই গ্রিন যদি ক্রস হয়ে যায় তাহলে কি হবে, আপনি ডাউন ট্রেড নেবেন। তো এই যে রেড এবং গ্রিন এখানে ক্রস হয়েছে, তার মানে বিয়ারিশ ইঙ্গালফিং যদি আমরা নাও দেখতাম, আমরা এটা দেখে ক্রস ট্রেড নিয়ে নিতাম। এই যে 100 পার্পল কালার SMA, স্মুথ মুভিং অ্যাভারেজ, সে যদি উপরে থাকে তাহলে মার্কেট 100% ডাউনে যাবে। তো সেও এসে কনফার্ম করে দিচ্ছে যে মার্কেট ডাউনে যাবে। তার মানে এখানে ট্রেড করলে আমরা কয়টা লজিকে ট্রেড করলাম, আমরা পাইলাম একটা হলো পার্পল বলছে যে ট্রেড করো, পার্পল একটা রেড, এই গ্রিন বলছে ট্রেড করো, রেড বলছে ট্রেড করো, বিয়ারিশ ইঙ্গেলফিং বলছে ট্রেড করো। তাহলে 3জন আর একজন, 4জন বলছে আমাকে যে এখানে তুমি ট্রেড করো। এইবার আমাদেরকে আরও একজন বলবে, কে বলবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলবে। তো আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, এখানে টপার রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, তারপরে কে আছে, তারপরের লেভেল হচ্ছে এইটা, তারপরের লেভেল কোথায় আছে, তারপরের লেভেল হচ্ছে এইটা। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ফর্মুলা মেবি সবাই জানেন, আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। যে যখন কিনা আমরা দেখি যে একটা রেজিস্ট্যান্স লাইনে মার্কেট সমান সমান করে, এই যে সমান সমান, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের দেন মাথা সমান সমান হয়ে গেছে, তখন বুঝতে হবে মার্কেট ব্যাক করবে। যদি ব্রেকআউট করে, পূর্বের ক্যান্ডেলের চেয়ে পরের ক্যান্ডেল বড় হয়ে ব্রেকআউট করে, তাহলে মার্কেট আরও উপরে যাবে। সেম আবার নিচের দিকেও এই ঘটনা ঘটলে এর উল্টা ঘটনাটা ঘটে। সো তার মানে আমরা এখানে এটা দেখেও, এই রেজিস্ট্যান্স দেখেও বুঝতে পারতেছি যে মার্কেট নিচে আসবে। পরের রেজিস্ট্যান্স অর্থাৎ পরের যে সেনার লেভেল, এই লেভেলকে যদি আমরা দেখি, একটু আগে বললাম, 1 সেকেন্ড আগে বললাম যে যদি সমান সমান করে তাহলে মার্কেট ব্যাক করবে, আর যদি সমান সমান না করে ব্রেকআউট করে তাহলে বুঝতে হবে মার্কেট আরও উপরে যাবে। আর নিচের দিকে যেহেতু আসতেছে, নিচের দিকে ব্রেকআউট করছে, তার মানে মার্কেট নিচে আসবে আরও। সো এই যে ব্রেকআউট করছে, তার মানে পরের ক্যান্ডেল নিচে আসবে। আর একটা লজিক পেয়ে গেলাম। তাহলে কয়টা লজিক, 4টা লজিক আর একটা, 5টা লজিক মিলে আমরা একটা ট্রেডকে পিউরিফাই করতে পারলাম। এইরকম যদি কথা বলি, এরকম আপনি বলতে বলতে দেখবেন যে এই একটা ট্রেড করার জন্য 100টা পয়েন্ট পাবেন। তখন আপনি কম্বাইন করবেন যে এখানে 100টা পয়েন্টের মধ্যে কয়টা পয়েন্ট আমাকে বলছে যে প্লেস করো, কয়টা পয়েন্ট বলছে যে হোল্ড করো। এইটা যখন আপনি শিখে যাবেন, তখন আপনি অ্যাজ এ পারফেক্ট ট্রেডার, অ্যাজ এ পারফেক্ট অ্যানালাইজার। আদারওয়াইজ
যদি আপনি এই এরকম মন্ত্র নিয়েই দৌড় দেন যে ওস্তাদ বলছে এই এই যে তোমাকে একটা মন্ত্র শিখালাম, পানিতে পরে যদি ফু দিয়ে তোমার গায়ে দাও তাহলে তুমি কি অদৃশ্য হয়ে যাবা, আপনি যদি এটা নিয়েই দৌড় দেন তাহলে কি হবে, আপনি ওই মন্ত্র পরে অদৃশ্য হয়ে যাবেন, আর মানুষ হইতে পারবেন না। মানুষ কীভাবে আবার হইতে হবে, ওই মন্ত্রটাও আপনার শিখতে হবে। সো ফুলফিল একটা অ্যানালাইসিস যদি কেউ না জানে, তার জন্য যে বিপত্তিটা ঘটে ওই অদৃশ্য জাদুর মতো। সো ফুলফিল ব্যাপারটাকে বুঝতে হবে। আদো আদো করে আপনি কাপড়ের ব্যবসায় নামলেও লস করবেন, মাছের ব্যবসায় নামলেও লস করবেন। এমন কোনো বিজনেস নাই যেটাতে আপনি এক্সপিরিয়েন্স ছাড়া গেলে প্রফিট করতে পারবেন। সো আজকে এ পর্যন্তই, অনেকগুলো কথা বলছি, 55 মিনিট হয়ে গেছে। আগামী ক্লাস কালকে হয়তো বা নিতে পারবো কি না আমি জানি না। আমি একটা রুটিন করে আপনাদের গ্রুপে দিয়ে দিব, কালকে, আজকে দিয়ে দিতে পারবো না, আর কালকে দিব। আর যদি কালকে ক্লাস হয়, আপনাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আমি বলে দিব যে ক্লাস হবে। আর তারপরে রুটিন যেটা দিব ওই রুটিন অনুসারে ক্লাস চলতেই থাকবে। আর 2 নম্বর হচ্ছে এই যে এরকম করে গুগল ড্রাইভ দিয়ে দিব, যে গুগল ড্রাইভের মধ্যে এই যে ব্যাস এরকম করা থাকবে, যেমন সাপোজ আপনাদের 29 এরকম একটা ফোল্ডার থাকবে, অ্যাকাউন্ট ওপেন, তারপরে বুকস, নোট, ক্লাস ভিডিও, স্ক্রিপ্ট, ইন্ডিকেটর, এই সবগুলো এগুলোর ভেতরে দিব। ক্লাস ভিডিওগুলো এখানে থাকবে, কোনো ক্লাসে জয়েন করতে না পারলে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। বাট যারা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকতে চায় না, প্র্যাকটিস যারা করতে চায় না, অর্থাৎ আজকে আমি যা বোঝাবো কালকে আমি এটার জন্য হোমওয়ার্ক চাবো, আপনার কাছে জিজ্ঞাসা করব, যারা এটাতে কন্টিনিউ করবে না তাকে আমি বলবো যে আমি আপনার কাছে মাপ চাই, দোয়াও চাই। কারণটা হলো আপনাকে আমি শেখাইতে পারবো না, কারণ প্র্যাকটিসের বাইরে এখানে আর কোনো ওয়ে নাই শেখার, একটাই ওয়ে, সেটা হলো প্র্যাকটিস। সো আজকে এই পর্যন্তই, আবার আগামী ক্লাসে কথা হবে এবং আগামী ক্লাসের আপডেট আমি গ্রুপে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।